আসসালামু আলাইকুম ওয়া লেকচার ইন ইংলিশ হাজারাত ডিগ্রি কলেজ। আজ অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি থার্ড ইয়ারের নন মেজর ইংলিশ ক্লাসের দ্বিতীয় ক্লাস আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি। করোনার এই যুগে আমরা ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। গত ক্লাসে আমরা এই তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করেছিলাম। তারপর রাইট ফর্ম অফ ভার্বস এর বেশ কিছু জিনিস আলোচনা করে আমরা ফর্মস অফ ভার্বটা তোমাদেরকে সামনে তুলে ধরেছিলাম। আমি সেখানে আমরা বলেছিলাম ফর্মস অফ ভার্বস মানে ভার্বের যে একটা ভার্ব ইংরেজি গ্রামারে কোন কোন রূপে আমাদের সামনে উপস্থিত হবে। তখন রূপগুলো আমরা আলোচনা করতে, ফর্মস গুলো আমরা আলোচনা করতে চাইলাম। ভার্বের 5টা ফর্ম হতে হবে প্রতিটা ভার্ব। ইংরেজিতে যেটাকে ভার্ব হতে হবে সেটাকে অবশ্যই 5টা ফর্ম মেইনটেইন করতে হবে। একটা হচ্ছে বেস ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে জেরান্ডিয়াল ফর্ম, একটা হচ্ছে পার্টিসিপল ফর্ম। সেগুলোকে যদি আমরা একটা প্রত্যেক ভাবকেই 5টা ফর্মে দেখা দিতে হবে। যেমন স্যার যদি বলো, কেউ যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমাকে জিজ্ঞেস করে স্যার ডু ভার্বকে আপনি দেখালেন, সেজন্য এটাকে আমাদের ইজি হয়েছে যেহেতু ডু এর 3টা ফর্ম, ডু 5টা ফর্ম ডু, ডাজ, ডিড, ডুইং, ডান এটা अवेलेबल। কিন্তু যদি আমি এই বি ভার্বের 5টা ফর্ম দেখতে চাই তাহলে কি হবে? তাহলে বি ভার্বের 5টা ফর্মের ভিতর আছে বেস। বি ভার্বের বেস হবে বি, বি ভার্বের বেস হচ্ছে বি। তারপর বি ভার্বের প্রেজেন্ট হচ্ছে am, is, are। এটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট। বি ভার্বের পাস্ট হচ্ছে was, were। আবার বি ভার্বের জেরান্ড হচ্ছে জেরান্ডেল হচ্ছে বিং। আবার বি ভার্বের পার্টিসিপল রূপ হচ্ছে বিং। অর্থাৎ তাহলে বি ভার্বটাকে বেস ধরে আমরা এই বি ভার্বটা যদি বেস হয় তাহলে বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, প্রেজেন্ট ফর্ম হচ্ছে am, is, are, পাস্ট ফর্ম হচ্ছে was, were, জেরান্ডিয়াল ফর্ম হচ্ছে বিং, তবে বিং। অনুরূপভাবে প্রতিটি ইংরেজি গ্রামারের প্রতিটি ভার্বকে এই 5টা ফর্মে অবশ্যই নিজেদেরকে ফেলতে হবে এবং এই 5টা ফর্মের যে কোনো একটা ফর্মের নাম হবে রাইট ফর্ম ভার্ব, বাকিগুলো রং ফর্ম ভার্ব। সেটা ব্যাপারে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্যার এক একটা বিভাগ কখন হয়, প্রেজেন্ট ফর্ম কখন হয়, পাস্ট ফর্ম কখন হয়। আমরা যখন গ্রামাটিক্যালি যখন পরীক্ষায় মুখোমুখি হব তখন আমরা রাইট ফর্ম অফ ভার্বটাকে কিভাবে বুঝবো যে কখন এটা বিভাগ হবে, বেস ফর্ম হবে। সেজন্য আজকে আমরা আলোচনা করেছি প্রথম। তাহলে আসো আমরা এখন দ্বিতীয় আজকের ইউজ অফ বেস ফর্ম জিনিসটাকে আমরা আলোচনা করব। ইউজ অফ বেস ফর্ম, তাহলে বেস ফর্মের ব্যবহার আমরা প্রথমে আলোচনা করেছি। বেস ফর্ম কোথায় কোথায় ব্যবহৃত হয়। প্রথম একটা জিনিস দেখিয়েছি, অল টাইপস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সকল প্রকার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের প্রকার বললাম কেন? ইম্পারেটিভ সেন্টেন্সের চেহারাগুলো আলাদা। একটা ইংরেজি গ্রামারে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে এমন একটা যার আলাদা একটা কি আছে, ফর্মস আছে, স্টাইল আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের প্রতিটা ফর্মে ইম্পারেটিভ সেন্টেন্সের আলাদা ফর্মটা যদি স্যার কিরকম আমরা জানতে চাই তাহলে আমি আলাদা করে তোমাদের জন্য কি করেছি, ইম্পারেটিভ সেন্টেন্সের আলাদা একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি। দেখো ঠিক এই জায়গায় আমি ইম্পারেটিভ সেন্টেন্সের আলাদা জিনিসগুলোকে দাঁড় করাচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স ইংলিশে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমাদের সামনে ইম্পারেটিভ সেন্টেন্স আসতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সেকেন্ড পারসন অথবা ইম্পারেটিভ সেন্টেন্স যাকে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব বলা হয়, পার্টিসিপল পারসন ফার্স্ট পারসন অথবা ইম্পারেটিভ সেন্টেন্স থার্ড পারসন অথবা লেটও বলা হয়। আমাদের দেশীয় প্রেক্ষাপটে ইংরেজি গ্রামার গুলো যে সিস্টেমে দাঁড় করিয়েছেন, একটা আমাদেরকে স্টেরিওটাইপ একটা সিস্টেমে দাঁড় করিয়েছেন। আমরা মনে করি ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে শুধুমাত্র ভার্ব দিয়ে,
তুমি খাও, তুমি যাও, তুমি খাইও না, তুমি যাইও না, তুমি মারো, তুমি কটো, তুমি পড়ো, তুমি লেখো, তুমি যাইও না, তুমি পড়ো না, এরকম একটা তুমি তুমি দিয়ে, অর্থাৎ সেকেন্ড পার্সন কে দিয়ে। কিন্তু আমাদের বেমালুম ভুলে গেছি ইম্পারেটিভ পার্সন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন হতে পারে। যদি তোমাকে কেউ এই প্রশ্নটা করে, আমাদের যেহেতু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, তাহলে আমাকে যদি কেউ এই সেন্টেন্সটাকে এই প্রশ্নটা করে, স্যার একটা সেন্টেন্স দিল, আমাদের জনপ্রিয় এবং সবচেয়ে পছন্দের একটা সেন্টেন্স দিল, আই লাভ ইউ। এখন ব্র্যাকেটে আমাকে প্রশ্ন দেওয়া হলো, ব্র্যাকেটে দেওয়া হলো এটাকে ইম্পারেটিভ করো। আমাকে আই লাভ ইউ সেন্টেন্সটাকে বললো, আমার প্রশ্নে বলছে এটাকে ইম্পারেটিভ করার জন্য। এখন আমি কি করব? কারণ আমাদের গ্রামার এবং আমাদের শিক্ষা প্যাটার্ন গুলো এমন হয়ে গেছে, ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে শুধুমাত্র ইউ ইউ, তুমি করো, তুমি যাও, তুমি 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 কেন দি, কিন্তু আইটা তো আর তুমি না, তাহলে এটাকে ইম্পারেটিভ কেমনে করো? এটাকে ইম্পারেটিভ করার জন্য গ্রামার বলছে ফার্স্ট পারসন এবং থার্ড পারসনকে ইম্পারেটিভ করার জন্য প্রথমে আমাকে একটা ইম্পারেটিভ মার্কার ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে লেট। এই লেটটা হচ্ছে ইম্পারেটিভ মার্কার। তাহলে ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের জন্য আমাদের গ্রামার বলছে ইম্পারেটিভ সেন্টেন্স বানানোর জন্য প্রথমে আমি ব্যবহার করব লেট। লেটের পরে লেট, কোন সেন্টেন্সে লেট আসলে তার স্ট্রাকচারাল, সেন্টেন্স স্ট্রাকচারাল কয়েকটা পরিবর্তন হয়। প্রথম যেটা হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে লেটের সাবজেক্ট, এখানে আই লাভ ইউ সাবজেক্ট হচ্ছে আই, তাহলে লেট আসার কারণে আইটা আর আই থাকবে না, এটা হয়ে যাবে মি। লেটটা হয়ে যাবে, আইটা হয়ে যাবে মি। তারপর ভার্বের বেস ফর্ম হবে। আমাদের এখানে আয়ের সাথে লাভের জিনিসটা হচ্ছে যে আমরা বেস ফর্ম যেরকম আছে সেরকমই থাকবে, লেট মি লাভ, আর কোনো কিছু পরিবর্তন হবে না, অবজেক্টটা অবজেক্টের সাথে থেকে যাবে। তাহলে এই ফার্স্ট পারসনকে যদি, ফার্স্ট পারসন ওয়ালা সেন্টেন্সকে যদি আমাকে ইম্পারেটিভ করতে বলা হয়, তাহলে আমাকে ইম্পারেটিভ করতে হবে লেট দিয়ে। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স অফ ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের জন্য একটা ইম্পারেটিভ মার্কার প্রয়োজন, সেটা হচ্ছে লেট। তাহলে আই লাভ ইউ এটাকে সেন্টেন্সকে যদি আমি ইম্পারেটিভ করি, আমাকে যদি কোথাও প্রশ্ন করে, তাহলে আমাকে বলতে হবে লেট মি লাভ ইউ। আবার অনুরূপভাবে স্যার যদি থার্ড পারসন হয়, যেমন সেন্টেন্সটা যদি এরকম না হয়, সেন্টেন্সটা যদি এরকম হয়, এই জিনিসটা আমাদের কাছে আরো ভালো ভালো ক্লিয়ার হবে। হি loves me, he loves me, সে আমাকে ভালোবাসে। এটাকে ইম্পারেটিভ কেমনে করব? এটাকে ইম্পারেটিভ করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখো। তাহলে প্রথম আমরা লেট দিলাম, যেহেতু এটা থিটা থার্ড পারসন, লেট ব্যবহার করলাম। তারপর লেট ব্যবহার করলে লেটের পরে দ্বিতীয় লেট আসলে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তাহলে হি এর অবজেক্ট হচ্ছে হিম, লেট হিম। তারপর ভার্বটা বেস ফর্ম হয়ে যাবে। এই যে এটা এস বাই এস আছে, এস আস থাকার কারণে এটা ছিল প্রেজেন্ট ফর্ম, কিন্তু লেটের পরে প্রেজেন্ট ফর্ম থাকে না, লেটের পরে ভার্বটা কি হয়ে যায়, বেস ফর্ম হয়ে যায়। সুতরাং এখানে আর এস থাকবে না, এখানে হয়ে যাবে লেট হিম লাভ মি, লেট হিম লাভ মি, এটাই হচ্ছে। তাহলে এখানে লেট আছে, লেটের পরে আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি দেখানো, আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে দেখানো এই লাভটা, লাভটা লেটের পরে লাভটা প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম কিছু থাকবে না, লেটের পরে লাভটা বেস ফর্ম হয়ে যাবে। তাহলে লেট কি স্যার? লেট হচ্ছে, এটা হচ্ছে ইম্পারেটিভ মার্কার অফ ফার্স্ট পারসন এন্ড থার্ড পারসন। হ্যাঁ, লেটকে অনেকে আমাদের এখানে মডেল অক্সিলারি হিসেবে ইউজ করে, কিংবা অনেকে যোগ করে এটাকে পজিটিভ মার্কারও বানাতে চায়, তবে এটা পজিটিভ মার্কারও নয়, এটা হচ্ছে অনেকটা বাংলায় অনুজ্ঞার মতো, বাংলা অনুজ্ঞার মতো। তো লেট হিম লাভ মি, তার মানে আমাকে ভালোবাসতে দেওয়া হোক, এটা আর কিছু না। তাহলে সেকেন্ড পারসন যদি ভার্ব যদি সেকেন্ড পারসন হয় সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স, সেকেন্ড পারসন ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে লিখবো? যেমন আমি যদি লিখি এখানে রাইট এ লেটার, রাইটে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেছে। তাহলে রাইটের মাঝখানে, রাইটের পরে আগে অথবা পরে একটা কি থাকে, স্লাইডের আগে একটা ইউজ থাকে। যদি 7% সাবজেক্ট হয়, 7% সাবজেক্ট হলে
কি দেখতে হয় না, সাবজেক্ট উল্লেখ করতে হয় না। ইংরেজি গ্রামার, আরবি গ্রামার, বাংলা গ্রামার, পৃথিবীর প্রত্যেক গ্রামারে এই নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে ভার্বের আগে সাবজেক্ট উল্লেখ করতে হয় না। যেমন রাইট এ লেটার, এটা হচ্ছে ইউ রাইট এ লেটার। তাহলে এটাকে আমরা আবার ইম্পারেটিভ সেন্টেন্স অফ ভার্বও বলি। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব বলি কিংবা সেকেন্ড পারসনের কি বলি, সবকিছুর মূলে হচ্ছে এটা বেস ফর্ম, এটা বেস ফর্ম। ক্লিয়ার? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত প্রাথমিকভাবে দুইটা ক্যাটাগরিতে দেখা যায়। একটা হচ্ছে ইম্পারেটিভ ফর্ম অফ সেকেন্ড পারসন অর ভার্ব, এটা হচ্ছে ইম্পারেটিভ পারসন সেন্টেন্স অফ ফার্স্ট পারসন অর থার্ড পারসন অথবা লেট। আবার ইম্পারেটিভ সেন্টেন্স সেকেন্ড পারসন যেটা প্রিন্সিপাল ভার্ব দিয়ে হয় যেমন রাইট এ লেটার, আবার অক্সিলিয়ারি ভার্ব দিয়ে হয় যেমন ডোন্ট রাইট এ লেটার, ডোন্ট রাইট এ লেটার। ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেট দিয়ে হবে তার দুই অবস্থা, হয়তো লেট প্লাস আস্ক হবে অথবা লেট প্লাস আস্ক ছাড়া অন্যান্য প্রনাউন হবে, লেট প্লাস আদার প্রনাউন। যদি লেট প্লাস আস্ক হয় তখন এই লেটের অর্থ হয় প্রপোজ অথবা সাজেস্ট, প্রপোজ অথবা সাজেস্ট। আর যদি লেট প্লাস আদার প্রনাউন হয় তখন হবে সিকিং পারমিশন। যেমন আমি তোমাদেরকে লেট প্লাস আসের একটা উদাহরণ দিচ্ছি, দেখো এখানে যদি বলা হয়, কেউ বলে let us make a picnic, তোমাকে বললো let us make a picnic, তাহলে এটার অর্থ এই let us মানে হচ্ছে প্রপোজ, অর্থটা হয়ে যাবে let us propose, let us make a picnic, তখন হবে he proposed me to make a picnic, to make a picnic। তাহলে এই let plus us হলে এটার অর্থ হয়ে যায় প্রপোজ অথবা সাজেস্ট, let plus us হলে এটার অর্থ হয়ে যায় কি প্রপোজ অথবা সাজেস্ট। যেমন এখানে এই let us আছে, এই let us আছে বিদায় এটাকে পরবর্তী সেন্টেন্সে আমরা তুললাম এই প্রপোজ করতে গেছে। যারা আমরা নারেশন করি, প্রেজেন্ট নারেশন কিংবা পাস্ট নারেশনে আমরা লেটার যুক্ত সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্সের বেশ কিছু ফর্ম আমাদের কাছে দাঁড়িয়ে যায়, তখন আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স হলে কখনো প্রপোজ বসাই, কখনো সাজেস্ট বসাই, কখনো প্রে বসাই, কখনো অর্ডার বসাই, কখনো অ্যাডভাইস বসাই, কখনো রিকোয়েস্ট বসাই। এই জিনিসগুলো ছাত্রদের মাথায় একটা কিংবুত পরিস্থিতি সৃষ্টি করে, এটা কি হলো, আমরা প্রপোজ কেন বসাবো, আমরা অর্ডার কখন বসাবো, অ্যাডভাইস কখন বসাবো, রিকোয়েস্ট কখন বসাবো, এই জিনিসগুলো আমাদের মাথায় একটা চক্কর দিয়ে কাজ করে, কারণ আমরা ইম্পারেটিভের এই ডিটেইলস ফর্মটা জানি না। হ্যাঁ, ইয়েস। তাহলে লেটাস থাকলে লেটাস যখন হবে তখন লেটার হতে প্রপোজ অথবা সাজেস্ট। আর যখন লেটের সাথে আসনা থেকে অন্যান্য প্রনাউন হবে তখন লেটের অর্থ অন্য হয়ে যাবে, তখন লেটার অর্থ হচ্ছে সিকিং পারমিশন। যেমন এটা যদি আমি তোমাদেরকে আবার দেখাই, লেট প্লাস আদার প্রনাউন দিয়ে যখন হয় তখন হবে, যদি কেউ বলে let them play ফুটবল, কেউ তোমাদেরকে এই সেন্টেন্সটা বললো, তখন এই সেন্টেন্সের অর্থ হয়ে যাবে বাংলায় যাকে অনুজ্ঞা বলা হয় কিরকম, মানে they wanted to play football but they have no permission, they actually they seek you permission to play, so let them play football মানে please they wanted to play, please let them, please give your consent, give your permission to play them। এই let them অর্থ তখন হয়ে যাবে seeking permission, let them অর্থ তখন হয়ে যাবে কি seeking permission। ক্লিয়ার? কারণ তখন অর্থ হবে let them play football মানে they wanted to play football but they have no permission, please give them your permission to play football। এই হচ্ছে তোমার ইম্পারেটিভের মূল কথা। সে কারণে আমরা প্রথম সেন্টেন্সে লিখেছিলাম ইউজ অফ রাইট ফর্ম ভার্বের প্রথম ব্যবহারটা দেখেছিলাম all types of imperative sentence verb or with follow forms right form base form of verb। এক। দুই নম্বর হচ্ছে স্যার after all types of model auxiliaries, সমস্ত প্রকারের মডেল অক্সিলারির পিছনে পরে অ্যাক্টিভ ভয়েসে, মডেল অক্সিলারি সেন্টেন্স গুলো যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে হ্যাঁ, অনেকেই আবার প্যাসিভ ভয়েসকে নিয়ে এখানে টানাটানি করার কোনো প্রয়োজন নাই। আমরা জানি প্যাসিভ ভয়েসের সবসময়ই হবে প্যাসিভ ভয়েস কি ভার্বের পার্টিসিপাল ফর্ম। সুতরাং অ্যাক্টিভ ভয়েসে মডেল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে,
মডেল অক্সিলারি গুলো কি কি স্যার? মডেল অক্সিলারি গুলো হচ্ছে স্যার shall, should, will, would, may, might, can, could, must। আরেকটা মডেল সেমি মডেল অক্সিলারি হচ্ছে used to। এটাকে পরবর্তী আমি আলাদা করে আলোচনা করেছি। তাহলে after all types of model auxiliaries the verb is to be base form in active voice। এটা মনে রাখবা। আবার অনেকে could be done, could be written, could be done এরকম বললে জিনিসটা তখন আমাদের কাছে এম্বারাসিং হয়ে যাবে, কারণ আমি তোমাদেরকে পড়াচ্ছি বোঝাচ্ছি all types of model auxiliary or model auxiliary verb is to be base form, to follow the base form। base form এর পরে এই জিনিসটা যখন আমি বললাম তখন তোমাদের ভিতরে একটা অবস্থিতি সৃষ্টি হতে পারে স্যার ক্যান বি কুড বি এর করতে হয়, এটা বেসিক ভয়েস অথবা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শুধু অ্যাক্টিভ ভয়েস এবং তৃতীয় নম্বর ইউজ অফ বেস ফর্ম কি? when, do, does, did is used as an auxiliary in negative, interrogative or emphasize, base form of verb must follow them। যখন কোন সেন্টেন্সে ডু, ডিড অথবা ডাজ অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয় তখন তারপরে ভার্বটা সবসময় বেস ফর্ম হবে। স্যার সেটা কি রকম? সেটা হচ্ছে যেমন আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি when, do, did, does এগুলো কোথায় কোথায় অক্সিলারি হিসেবে নেগেটিভ সেন্টেন্সে। যদি আমাকে এখানে লেখা হয় she does not write a letter, সে একটা চিঠি লেখে নাই। এই যে এটাকে যখন আমি লিখলাম তখন এই সেন্টেন্সটাতে দেখা যাচ্ছে আমার যেটা লেখা এই ডাসটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে নেগেটিভ বানানোর জন্য। হি রাইটস এ লেটার এই সেন্টেন্সটাকে নেগেটিভ বানানোর জন্য। এই দেখো এই ডাসটা নেগেটিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে এই ভার্বটা বেস ফর্ম হয়েছে। স্যার এই ভার্বটা কেমনে বেস ফর্ম হয়েছে? স্যার এই ভার্বটা হচ্ছে বেস ফর্ম এই কারণে এটার সাথে এস বাই এস যুক্ত হয়নি, এটা প্রেজেন্ট ফার্স্ট ফর্ম হয়নি, রুট হয়নি, রাইটস হয়নি, এটা রাইটিং হয়নি, রিটেন হয়নি, সেই কারণে এটা বেস ফর্ম। তাহলে আমরা শিখলাম তৃতীয় নম্বর ব্যবহার যেটা সেটা হচ্ছে স্যার when, do, does or did is used as an auxiliary in negative, interrogative or emphasize। স্যার ইন্টারোগেটিভটা আমাদের ক্লিয়ার, নেগেটিভটা ক্লিয়ার, কিন্তু এমফাসিসটা আমাদের কাছে ক্লিয়ার না। তখন এমফাসিসটা দেখার জন্য আমি তোমাদেরকে আরেকটা সেন্টেন্স লিখি। দেখো সেন্টেন্সটা কি রকম এমফাসাইজ। যেমন আমি বললো কেউ যেন বললো he eats rice, সেই ভাত খেয়েছে। এখন এই সেন্টেন্সটা হচ্ছে নরমাল ভাত খেয়েছে, কিন্তু আম্মু তার স্নেহের পরাকাষ্ঠা দেখানোর জন্য বারবার বলছে তুমি কি ভাত খেয়েছো, তুমি কি ভাত খেয়েছো, সে কি ভাত খেয়েছে, সে কি ভাত খেয়েছে। তখন এটাকে যদি সে ভাত খেয়েছে এই কথাটা বলার জন্য ইংরেজি গ্রামারে এক ধরনের সেন্টেন্স হয়, তাকে বলা হয় এমফাসাইজ, এমপ্যাথেটিক সেন্টেন্স। তখন বলা হয় হি ডাজ ইট রাইস। তখন সেন্টেন্সটা হচ্ছে হ্যাঁ 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 সে ভাত খেয়েছে। তো এই যে জোর দেওয়ার জন্য কোন সেন্টেন্সকে কোন স্টেটমেন্টকে জোর আরোপ করার জন্য, জোরভাবে প্রয়োগ করার জন্য আমরা এই ডু, ডিড, ডাজ কে অক্সিলারি হিসেবে ইউজ করি, তখনও তারপরেও ভার্বের বেস ফর্ম হবে। ইয়েস, তাহলে ভার্বের বেস ফর্ম কখন হবে আমরা আরো জানলাম। সমস্ত মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হবে অ্যাক্টিভ ভয়েসে। আর সমস্ত যখন ডু, ডিড, ডাজ এই তিনটা সেন্টেন্স যখন অক্সিলারি হিসেবে ব্যবহৃত হবে, স্যার অক্সিলারি কোথায় কোথায় ব্যবহৃত হয়? অক্সিলারি ব্যবহৃত হয় তিন জায়গায়। অক্সিলারি ব্যবহৃত হয় তিন জায়গায় ডু, ডিড, ডাজ কে। এক হচ্ছে নেগেটিভ বানানোর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ বানানোর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে এমফাসাইজের ক্ষেত্রে। এই তিনটা সেন্টেন্সে আমাদের অক্সিলারি গুলো যখন ডুটা ব্যবহৃত হবে তখন এটা কি হবে? অটোমেটিক্যালি বেস ফর্ম হবে। ইয়েস, তারপর আমরা যাব এখান থেকে এই স্লাইড থেকে আমরা শিখলাম তিন প্রকারের মডেল অক্সিলারি ইউজ। একটা হচ্ছে all types of imperative sentence must follow the right form of verbs। তারপর হচ্ছে after all types of model auxiliary the verb is to be base form। তারপর হচ্ছে when, do, does, did is used as an auxiliary in negative, interrogative and emphasize, base form of verb must follow that। Yes, now we are going to the next slides just to show the another use of base form। Yes, এখানে আমরা আরেকটা স্লাইড শুরু করলাম। আরেকটা স্লাইডে আমরা দেখতেছি এখানে বেস ফর্ম অফ ভার্বের আরেকটা ব্যবহার বলা হচ্ছে ইনফিনিটিভ অর বিয়ার ইনফিনিটিভ অলওয়েজ ফলোস বেস ফর্ম অফ ভার্ব। ইনফিনিটিভ কি স্যার? স্বাভাবিকভাবে ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বের গুরুত্বপূর্ণ প্রকার।
এইটা সব সময় এটা দেখতে ইনফিনিটিভ দেখতে কেমন, ইনফিনিটিভ কভারস দ্য স্ট্রাকচার। ইনফিনিটিভ স্ট্রাকচারটা কি রকম হবে স্যার? ইনফিনিটিভের স্ট্রাকচারটা হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফর্ম। 2 প্লাস ভার্ব মানে বেস ফর্ম অফ ভার্ব। আর বিয়ার ইনফিনিটিভ কি স্যার? বিয়ার ইনফিনিটিভ মিন্স সামটাইমস টু ইজ omitted from the sentence structure। আমাদের সেন্টেন্স স্ট্রাকচার থেকে মাঝে মধ্যে আমরা টুটাকে বাদ দিতে হয়। টুটাকে টু থাকবে না, কিন্তু টু এর কার্যক্রম থাকবে। দেন অলসো ভার্ব মাস্ট বি ইন বেস ফর্ম। যেমন আমরা বললাম we want to study hard just to shine our lives, এখানে to study এটা বেস ফর্ম। এই যে to study বললো, এই to study এটা ভার্বের বেস ফর্ম, কারণ এটা 2 এর পরে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম মানে কেমনে আমরা বারবার বলছি বেস ফর্মটা কেন বোঝানো হচ্ছে, এর সাথে এস বাই এর যোগ হয়নি, পাস্ট টেন্স করা যাবে না, এটাকে এর সাথে আইএন যোগ করা যাবে না, পার্টিসিপল করা যাবে না। তাহলে এটাও বেস ফর্ম, যেহেতু এখানেও কি আছে, 2 আছে। তাহলে এখানে দেখা গেল 2 to 2, এটা হচ্ছে নরমাল ইনফিনিটিভ। বিয়ার ইনফিনিটিভ কি? যদি বলা হয় we can do well in our exam, একটা জিনিস মনে রাখবা, keep in mind interestingly, all modal auxiliary follow the bare infinitive verbs। সমস্ত মডেল অক্সিলারির ফলোয়ে ইনফিনিটিভটা লুকাইতে থাকে, টুটা লুকাইতে থাকে, সে কারণে এটাকে bare infinitive বলা হয়। যেমন we can do well in our exam, এই সেন্টেন্সটা যখন লিখবো এখানে মূলত ছিল we can to do well in our exam, আমাদের পরীক্ষায় আমরা ভালো করব মানে আমরা ভালো করতে পারবো। Here the word do is in base form just for bare infinitive। Modal auxiliaries always follow the bare infinitive in the sentence structure। তাহলে এই সেন্টেন্সটা থেকে আমরা বুঝলাম ইনফিনিটিভের পরে ইনফিনিটিভটা দুভাবে হতে পারে, bare infinitive হোক, নরমাল ইনফিনিটিভ হোক। নরমাল ইনফিনিটিভ এবং bare infinitive দুই ইনফিনিটিভের পরে ভার্বের বেস ফর্ম হবে, সেটা আমরা এখানে দেখলাম। তারপর আমরা এখন আরেকটা স্লাইডে গিয়ে দেখব আর কিছু ফ্রেজ, গ্রামাটিক্যাল ফ্রেজ, যেগুলোর পরে সবসময় ভার্বের bare infinitive হয়, সেন্টেন্সে bare infinitive হয়। যেমন আফটার দ্য ফ্রেজ used to পরে সবসময় ভার্বের bare infinitive হয়, ভার্বের বেস ফর্ম হয়। যেমন I used to play football in my childhood, এটা ফ্রেজ। ইংরেজি গ্রামারে যে সমস্ত ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলোর প্রতিটার একটা নিজস্ব অর্থ আছে। সেন্টেন্সগুলোকে, আমাদের কথাবার্তাগুলোকে আরো সরস করার জন্য, আমাদের কথাবার্তাগুলোকে আরো উন্নত করার জন্য আমরা কি করি, এই সমস্ত ফ্রেজগুলো ব্যবহার করি। স্যার used to যদি আমরা ব্যবহার করি, স্যার what is the use of used to? ইংরেজিতে used to কেন ব্যবহার করা হয়? হ্যাঁ, ইংরেজিতে used to ব্যবহার করা হয় just to show the habit of past, to show the habit of past। অতীতের used to is used to, used to কে ব্যবহার করা হয় just to show the, used to is used to mean the habit of past, habit of অতীতের কোনো কাজ যেটা আগে করতে এখন আর করা হয় না, আমি আগে করতাম কাজটা এখন আর করি না, সেটা বোঝানোর জন্য আমাদের কি করা হয়, আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি। যেমন আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, তার মানে এটা এখন খেলি। কিন্তু আমি যদি বলি ক্রিকেট আমি আগে খেলতাম না, এখন খেলি না, এই ক্রিকেটটা আগে নিয়মিত খেলতাম, তখন অর্থ হবে আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি অতীতে ক্রিকেট খেলতাম এখন আর খেলি না, তখন এটা হবে ইউজ টু। তারপর ইউজ টু আর একটা ব্যবহার আছে যেটা খুব ইন্টারেস্টিং। ইউজ টুর ব্যবহারটা হচ্ছে, হ্যাঁ, শুধু ইউজ টু এককভাবে ব্যবহৃত হলে আমাদের হবে কি বেস ফর্ম। হ্যাঁ, যদি আরেকটা সেন্টেন্স আছে, আরেকটা ব্যবহার আছে ইউজ টু বি বা বি বার প্লাস ইউজ টু, বি বার প্লাস বি প্লাস ইউজ টু, যদি এরকম সেন্টেন্সে থাকে তখন আর ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হবে না, ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন যদি কেউ বলে I am used to, তখন আর প্লে হবে না, তখন হবে I used to playing
কারণ বিবার প্লাস, এই যে বিবার প্লাস টু থাকলে, ইউজ টু থাকলে তারপরে ভার্বের সাথে আইনযুক্ত। আরেকটা মজার কথা হচ্ছে স্যার, এটাকে সেমি মডেল বলা হয়, ইংরেজি গ্রামারে এটাকে সেমি মডেল বলা হয়। স্যার এটাকে সেমি মডেল বলা হয় কেন, কারণটা কি? এটাকে সেমি মডেল বলার পিছনে কারণটা কি? সেমি মডেল বলার পিছনে কারণটা হচ্ছে স্যার একটা, এই সেন্টেন্সটাকে যদিও কেন কিভাবে লিখি দেখো, ইউজ টু, এই সেন্টেন্সটা লিখবো আমরা ফার্স্ট টেন্সে কিন্তু উচ্চারণ করব প্রেজেন্ট টেন্সে। রাইট ইন ফার্স্ট, রাইট ইন ফার্স্ট বাট utter in প্রেজেন্ট। এটাকে আমরা লিখবো ইউজ টু ফার্স্ট টেন্সে। দেখো আমরা এটাকে লিখেছি ইউজ টু, ইউজ টু এটা ফার্স্ট টেন্সে লিখেছি কিন্তু আমরা লেখার সময়, আমরা পড়ার সময় উচ্চারণ করব ইউজ টু প্রেজেন্ট টেন্স। সেই কারণে এটাকে গ্রামারবিদরা কি করেছেন, অনেকটা সেমি মডেল বলেছেন। সেমি মানে হাফ, হাফ মডেল হাফ। তো এই সেমি মডেলের পরে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হবে, তারপর রেদার এবং হ্যাড বেটার পরে ভার্বের বেস ফর্ম হয়। এগুলো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আশা করি তদনুপযুক্ত আমাদের এই ক্লাসটা তোমরা যদি মনোযোগভাবে দেখো, শুনো, তাহলে আমাদের মনে হয় আমাদের ক্লাসের ব্যাপারে যে একটা স্বল্পতা কিংবা করোনার কারণে আমাদের ক্লাস স্বল্পতা, এটার ব্যাকআপ আমরা দিতে পারবো। আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে, বেস ফর্মের আরো ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।